এইটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের জবাব, কবিগানের স্বর্ণযুগ। প্রশ্ন আসবে কেমন, আগে যে কবিগানগুলো গাওয়া হতো তৎকালীন সময়, সেকালের এই গানগুলো ছিল, গানগুলোর ভিতরে অশালীনতা ছিল, শালীনতা ছিল না। কেন ছিল না? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন ওখানে ছিলেন তখন 40টা বাইজি খেলা ছিল সেই সময়। এই 40টা বাইজিখানা যখন ছিল তখন ওই বাইজিখানায় এই কবিগানগুলো হতো, কিন্তু অশালীনতার ভিতর থেকে। এই কবিগানের প্রেক্ষাপটটাকে সুন্দর করে নিয়ে আসলেন, প্রথমেই আনলেন তারক সরকার, সেখান থেকে মার্জিত করলেন আমাদের যাকে বলা হয় পাগল এবং কবি সম্রাট রাজেন্দ্র সরকার। ইনি একদম পূর্ণভাবে মার্জিত করলেন, পরিমার্জিত করলেন বিজয় সরকার। এই জন্য এক কথায় যদি আমরা বলি যে কবিগানের স্বর্ণযুগ শুরু হয় তারক ঘোষের থেকে, এক কথায় আপনার জবাব শেষ। দ্বিতীয় প্রশ্ন, সেকালে কবিগানের ধরন বা রূপ কেমন ছিল? ধরন ছিল কবিগানের দুটো ধারা, খেয়াল করতে হবে। সেকালের কলকাতা শহর কেন্দ্রিক যে কবিগান ছিল এটা হচ্ছে আদি রস। আদি রস বলতে কি বোঝা যাবে? আদি রস হচ্ছে যৌন ক্ষুধা নিবৃত্তি মার্গ। যৌন ক্ষুধা নিবৃত্তি মার্গ যে ধরনের রসগুলো ছিল, এই রসগুলো ছিল তৎকালীন সময় সেকালে। শহরের বাইরে যে গানগুলো হতো মোটামুটি ভাবে সমাজ ভিত্তিক। সেকালের কবিগণের ভিতরে গভীরতা ছিল না, ভাব ভিত্তিক ছিল, বাইরের, শহরের বাইরে ভাবভিত্তিক যে কবিগান। কিন্তু শহর ভিত্তিক যে কবিগানগুলো ছিল এর ভিতরে কোনো ভাব গাম্ভীর্যতা বিশেষ একটা ছিল না। সেকালের কবিগানটা এমনই ছিল, ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ করা হতো। কেমন? আমি একটা সহজ উদাহরণ দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই মদন সরকার বলে একটা সরকার আছে, তা উনি ওই দেশে গান করতে গেছে। তা ওই ভারতীয় পদ্মার ওপরে আছে মদন সরকার, আর আমাদের পদ্মার এপারে হচ্ছে মনোহর সরকার। মনোহর সরকার তার গোটা শিষ্য। তা উনি যখন ওখানে গান করতে গেছে তখন মদন সরকার খুব তার্কিক সরকার ছিল। তা আমাদের যে টপ্পা বলা হয়, এই টপ্পার মধ্য দিয়ে বলছে, মানে ব্যক্তিকেন্দ্রিক কথাটা কেমন বুঝতে হবে। উনি বলছেন যে শোন রে মনা করিমানা, মদনগঞ্জে নাও ভিড়াস না, সেটাই আছে এক বাজি করের মেয়ে, তো সকল কিছু নিয়ে যাবে চোখ ইশারা দিয়ে। কি বুঝালেন? মানে মনোহর সরকার এনাকে বলছেন মনা, আর উনি মদন সরকার, উনি বলছেন মদন, শোন রে মনা করিমানা, মদনগঞ্জে নাও ভিড়াস না। এখন মনোহর সরকার, ওনাকে তো টপ্পায় যদি টপ্পার জবাব না দেওয়া হয় তাহলে তো কবি হবে না, টপ্পায় টপ্পা জবাব দিতে হবে। এখন উনি বলছেন, তারক চাঁদ কারদারি হইয়ে যদি বসে আমার পাশা নাই, আমি নাও ভিড়াবো মদনগঞ্জে, দেখি কয়েকটা লোম ফেলাই। এই যে ভাষাগুলো তখন ব্যবহৃত হতো, এই ভাষাগুলো কিন্তু পরবর্তীকালে তারক সরকারের থেকে পরিবর্তন হয়। তা শহরের বাইরে যে কবিগানগুলো ছিল, এই কবিগানগুলো ছিল বিশেষভাবে তৎকালীন সময় যে কবিগানগুলো ছিল, এই কবিগানগুলো ব্যক্তি কেন্দ্রিক কথাবার্তা বলা হতো। এটা হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব। তৃতীয় প্রশ্নের জবাব, সেকালের উল্লেখযোগ্য কবিয়াল কারা এবং তাদের বিশেষত্ব কি ছিল? তৎকালীন সময় ছিলেন হরু ঠাকুর, রামনিধি, রামদাসু, দাসুরথী, এনারা ছিলেন তৎকালীন সময়কার কবিয়ার। রামগতিশীল ইত্যাকারে যে বইটা দিয়েছি না, এই বইটার ভিতরে আপনি পাবেন, ভাগ করা আছে। এরপরে প্রশ্ন, সেকাল থেকে একালে কি পরিবর্তন হলো? তারকের থেকে ঊনবিংশ শতকে তাৎক্ষণিক সমসাময়িক অশালীনতা ছিল না। দ্বিতীয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যারা যুক্ত ছিল, কথাটা বুঝতে হবে, তৎকালীন সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যারা যুক্ত ছিল তারা এই কবিগানকে বিনোদন মনে করত। তারক ঘোষের থেকে হরিচাঁদ ঠাকুর যখন ছোঁয়া দিলেন, এইখানে কথাটা বুঝতে হবে, যখন হরিচাঁদ ঠাকুর ছোঁয়াটা দিলেন তখন কি হলো, কবির ভিতরে একটা নূতন রস এসে দাঁড়ালো। সেই রসটা কি? সেই রসটা হচ্ছে ডাক। সেই রসটা হচ্ছে কি? সেই রসটার ভিতরে আসলো আধ্যাত্মিকতা, চিন্তা চেতনা। সেই রসটার ভিতরে আসলো ভাব। সেই রসের ভিতরে আসলো
5টা রসের সংমিশ্রণ, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আরো 12টা রস আসলো, হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, বীভৎস, ভয়। এই রসগুলো দিয়ে মোটামুটি কথা কবি গানটাকে তারক গোসাই একটা সুন্দর জায়গায় অশালীনতা বাদ দিয়ে একটা শালীনতার পরিকাঠামো তৈরি করে দিলেন। আর কি করলেন, যে সেকাল থেকে একালে কি পরিবর্তন হলো? সেকালের যে গানগুলো ছিল ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, আর এখানে এসে দাঁড়ালো ডাক, মালসি, সখী সংবাদ, কবি, বিলাপ, জবাব, দোসরা। দোসরাটা বোঝেন না? দোসরাটা বুঝাই দেই। সখী সংবাদের একটা জবাব আছে, এই জবাবের একটা জবাব দেয় সরকার, এই জবাবের যে জবাব দেওয়া হয় ওকে বলা হয় দোসরা। এইটা তারক গোসাই থেকে চলে আসলো। তারপরে আসলো কি, বৈষ্ণব ধর্মের ভিতরে ঢুকে গেলেন। আগে কিন্তু এই বৈষ্ণব ধর্মের ভিতরে তৎকালীন সময় যারা ছিলেন এরা কিন্তু এইভাবে কবিগান করতেন না। তা পরবর্তীকালে এসে কি হলো, বৈষ্ণব ধর্মের ভিতরে আসলো। তো বৈষ্ণব ধর্মের ভিতরে যখনই আসলো তখন ওই সখী সংবাদগুলো এসে দাঁড়ালো। আর তৎকালীন সময় কালী পুজো করে আপনার পুজো দিতে হতো, এই জন্য মালসিটা ছিল, মানে ভবানী বিষয়টা ছিল। সে ভবানী বিষয়টাকে দাসের কবিয়ালরাও রাখলেন, কিন্তু সখী সংবাদ, কবি, এইগুলো ওনার সাথে যুক্ত করে দিলেন। এখন বাংলা সাহিত্যে যে অবস্থানগুলো দেখা যায় তাতে আপনার 18 দশকের শতাব্দী রাধাকৃষ্ণ ভাবটা বেশি আসে। এইটা আসে 18 দশকে, এর আগে কিন্তু এই ভাবটা আগে ছিল না। 18 দশকে আসে, এখানে রাধাকৃষ্ণ ভাবটা বেশি আসে। বেশি এসে ওইটা নিয়ে বর্তমানে বাংলা সাহিত্যের পরে দাঁড়িয়ে বৈষ্ণব সাহিত্য নিয়ে বর্তমান কবিগান চলে, বেশি চলছে। তা এখন আমরা কি কি নিয়ে গান গাই? এখন কি কি নিয়ে গান গাই দাদা, এই কথা বললে তো সমস্যা, কারণ বাংলার বুকে সে সরকার নাই। কবিগান গাইতে বলে একজন ব্যক্তির কি কি জানা প্রয়োজন দেখেন, আমি সহজে আপনাকে বুঝাই দেই। এই জায়গাটা দিয়ে দিছিলাম আমি ওনাকে, ওই ইয়াসমিনের সাথীকে। সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, নৃতাত্ত্বিক, ভূতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক, নৃবিজ্ঞান, পুরাণ, সাহিত্য, ধর্ম, বিজ্ঞান, লজিক এবং ফিজিক্স, সবকটাই একজন চারণ কবির ভিতরে পূর্ণ মাত্রায় থাকতে হবে। যদি না থাকে তিনি কখনো কবি না, গায়ক হতে পারেন। গায়ক হতে পারেন কিন্তু তিনি কখনো কবি নন। একটা উদাহরণ দিই আপনার, এটা আপনার কাজে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে কবি গানটা নষ্ট গান, এই কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর বললেন। এখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সেখানে তো কারো কিছু করার নাই, আছে কি? নেই। এই ভুলটাকে ভাঙানোর জন্য আমাদের কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার 1935 সালে কবি গান করতে গেলেন কলকাতায়। গেলেন কোথায়? আলবার্ট হলে। উনি যখন কলকাতায় কবি গান করতে গেলেন, নজরুল ইসলামের বাড়িতে কিন্তু থাকলেন। ভালো কথা। এখন কবি গান করলেন, কবি গান করলে সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আসলেন না। উনি খুব মনক্ষুণ্ণ নিয়ে চলে আসলেন পুনরায়। পুনরায় এসে উনি আবার 1937 সালে আবার গেলেন। 1937 সালে গেলে তখন চিত্তরঞ্জন দাস আছেন ওনার সাথে। তা চিত্তরঞ্জন দাস গিয়ে বলছেন যে রবীন্দ্রনাথ চলো আমরা একটু কবি গান শুনিয়ে আসি। তো তখন উনি বলছেন যে ওরা মুখস্থ করা কথা বলে, এবার আমি শুনবো না। 1937 সালে যখন পুনরায় তিনি কবি গান করতে গেলেন, 3 জন সরকার থাকলেন। নকুল দত্ত থাকলেন, নিশিবাবু থাকলেন এবং বিজয়বাবু থাকলেন। তা প্রথম দিন নকুল দত্তকে দিয়ে যখন গান গাওয়ানো হলো, তখন ইউনিভার্সিটির, বিশ্ববিদ্যালয়ের যে প্রভাষক বৃন্দ যারা ছিলেন ওনারা বললেন যে ওনার সাহিত্য রস নাই, মানে নকুল দত্তের সাহিত্য রস নাই, বসিয়ে দেওয়া হলো। পরের দিন বিজয়বাবুকে তোলা হলো। বিজয়বাবুর গান শুনে বললেন যিনি গায়ক উনি কবি না। তৃতীয় দিন নিশিবাবুকে তোলা হলো, ভৈরবনগরের নিশিকান্ত রায়। উনি কিন্তু ওনার বংশীয় টাইটেল হচ্ছে নিশিকান্ত রায়। ওনাকে যখন তোলা হলো তখন বিচার্য যারা বিচারক তারা বিচার করে বললেন যিনি কিছুটা। তাহলে নকুল দত্ত বোধহয় সাহিত্য রস নাই, বিজয় সরকার গায়ক, আর নিশিবাবু কিছুটা। গান যখন সমাপ্ত হয়ে গেল তখন রবীন্দ্রনাথ ঠাকুর ওই গানের হিসাবটা পেলেন।
হিসাবটা পেয়ে পাগল রাজেন্দ্র সরকারকে উনি ডাকলেন। ওনাকে যখন ডাকা হলো তো তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে পাগল, আমি 1913 সালে একটা নোবেল প্রাইজ পাই, কিন্তু সেটা তোমাকে দেওয়া যায় না, কারণ ওটা তো আমার। তা সেটা যদি আমি তোমাকে দিয়ে দেই তা বিশেষ বড় মান তোমার তাতে হয় না। তবে কবিগানের প্রতি যে একটা ভুল ধারণা ছিল সেটা আমার ভেঙে গেছে। তা তোমাকে আমার দেওয়ার মতো কিছু নাই, তবে একটা জিনিস তোমাকে আমি দিয়ে যাই, তোমার নাম তো রাজেন্দ্রনাথ সরকার, তা আজকে থেকে তুমি কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার। এই কবি সম্রাট উপাধিটা 1937 সালে জোড়াসাঁকোতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর পাগলকে দেন। পাগলের আর একটা জিনিস আমি বলে দেই আপনাকে, এটাকে আপনি যেখানে পাবেন সেখানে লিখবেন। আগে কবি গানে মাত্র একটা ঢোল ছিল আর একটা কাশি ছিল, আর কিন্তু কিছু ছিল না। 1927 সালে হারমোনিয়াম এবং বেহালা রাজেন্দ্রনাথ সরকার কবি জগতে আনেন। তাহলে আধুনিকতার সৃজনটা উনি করলেন। এরপর যে প্রশ্ন আপনার সেটা হচ্ছে, এই যে সেকালের মতো একালের কবিদের মধ্যে আধ্যাত্মিক শক্তি বা চেতনা দেখা যায় না কেন? এই প্রশ্নটা কিন্তু একটা কি বলবো, এই প্রশ্নটা করলে এখনকার কবিদের ছোট করা হয় না, মূলই কি বলা হয় নেই কেন? পরিষ্কার, তৎকালীন সময় কবি গানটা ছিল নেশা, আর এখনকার কবি গানটা হয়েছে পেশা। তা যখন নেশা ছিল, ওই নেশাটাকে একটা মানুষ যদি মদ খায় তাহলে মদের নেশায় সে মোহিত হয়ে যায়, যদি গাঁজা খায় গাঁজার নেশায় মোহিত হয়ে যায়, ঠিক যে জিনিসটা গ্রহণ করে তাতে সে মোহিত হয়ে যায়। তা তৎকালীন সময় হরি ঠাকুর থেকে শুরু করে রামগতি শিলচিল যত কবি ছিলেন, রাজেন্দ্র সরকার, তারক সরকার, কালিদাস সরকার, ছোট রাজেন ইত্যাকারে যত কবি ছিলেন, এনারা ওই গানটাকে এমন ভাবে নেশাগ্রস্ত করেছিলেন, ওই ছাড়া তারা কিছু বুঝতো না। তখন ওই নিজের ভিতরে যে আত্মশক্তি চেতনায় ঐশী শক্তির সাথে যে যুক্ত থাকতেন, বিধায় তৎকালীন সময় সরকাররা সাধক হয়ে যেতেন, মুখ দিয়ে যা বলতেন তাই হতো। আমাদের নাই কেন? আমরা কবি গানটাকে পেশা করে নিয়েছি। এই পেশা করে নিয়েছি বিধায় আমাদের মধ্যে ছল, চাতুরি, কপটতা, মিথ্যা কথা, ব্যবসায়িক চিন্তা চেতনা এইগুলো আমাদের ভিতরে আছে বিধায় বর্তমান কবি সমাজে সাধুত্ব নাই, আত্মশক্তি বিলুপ্ত হয়েছে এবং আধ্যাত্মিক চিন্তা চেতনা থেকে আমরা দূরে সরে গেছি। সহজ কথা। এইবারে আপনার পরের প্রশ্ন যে একালের উল্লেখযোগ্য কবিয়াল কারা এবং তাদের বিশেষত্ব। এখন এখানে আপনার সাথে আমি একটু কথা বলবো, একালের কবিয়াল বলতে আপনি কোথা থেকে ধরবেন? আচ্ছা, এখন এখানে যদি বলা হয় একালের উল্লেখযোগ্য কবিয়ালরা কারা এবং তাদের কি, আমি এক এক করে ধরে দিই। পাগল রাজেন্দ্র সরকার একাদিকে জ্ঞানী কবি, একদিকে সাধক কবি। অনাদি সরকার ভাববাদী, বিজয়বাবু ভাববাদী, কালিদাস সরকার সাধু কবি, ছোট রাজেন্দ্র সরকার সাধক কবি, নিশিকান্ত সরকার জ্ঞানী কবি। আমার ক্ষুদ্র বিচার আমি যেটা বুঝি। এরপরে পরবর্তীকালে রবি সরকার সাঁতরার, উনি তত্ত্বজ্ঞানী কবি। ঠিক আছে, এইবার একটু ভারতে চাই, যারা দেশে চলে গেছেন। এক কথা শ্রীনিবাস সরকার, উনি একজন ভাববাদী কবি। আচ্ছা, সুরেন সরকার বস্তুবাদ, অমূল্য সরকার ভাববাদী। শ্রীনিবাস সরকারের সাথে আর একটা চেতনা করবেন, সেটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা, শ্রীনিবাস সরকারের সাথে যুক্ত করতে হবে। নারায়ণ সরকার জ্ঞানী কবি, অনাদিবাবু ভাববাদী। মনোরঞ্জন সরকার যিনি বর্তমানে ভারতে আছেন, উনি বস্তুবাদ এবং ভাববাদ দুটোই। ওনার নিয়মটা হচ্ছে যে আমি যা কখনো দেখি নাই আমি সেটা বিশ্বাসযোগ্য না, যা ইতিহাস ভিত্তিক না সেটাকে আমি মানি না, সে যেই হোক। মনোরঞ্জন সরকার মশাইয়ের কথা হচ্ছে এই জায়গায় যে যে জায়গাটা আমি দেখি নাই সেই জায়গাটা আমি মেনে নিতে রাজি না। কেমন, আমি একটু উদাহরণ দিয়ে দিই। আমাদের একটা গ্রন্থ আছে মহাভারত। এই মহাভারতটার প্রথম কিন্তু লেখা হয় না। মহাভারতের প্রথম হচ্ছে জয় কাব্য, 4000 শ্লোক। এই 4000 শ্লোককে কেন্দ্র করে যখন জয় কাব্য লেখা হলো, এর পরবর্তীকালে ওটাকে ভারত সংহিতায় রূপ দিতে হয়। শাস্ত্রের 3টে দিক, একটা হচ্ছে শ্রৌত সূত্র, একটা হচ্ছে ধর্মসূত্র, একটা হচ্ছে গুহ্য সূত্র।
তা যখন জয় কাব্যটাকে ধর্মসূত্রে রূপ দেওয়া হলো তখন তার শ্লোক সংখ্যা হয়ে গেল 24,000। জৈমিনী লিখলেন। তাহলে বই কিন্তু একটা। আচ্ছা, এর পরবর্তীকালে 20 জন লোকে মহাভারত লেখা শুরু করলেন। শ্লোক সংখ্যা হলো 1,00,000। জয়কাব্য থেকে মহাভারত পর্যন্ত শ্রীকৃষ্ণকে ভগবান রূপে প্রতিষ্ঠিত করতে সময় লাগলো 850 বছর। এই তথ্যগুলো কিন্তু বাংলার বুকে আপনার কেউ দিতে পারবে না। এখন শ্রীকৃষ্ণ ভগবান কি রাজা, ওটা আমার জানার বিচর্য বিষয় নয়। বিষয় হচ্ছে যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে তাকে রূপ দিতে, সমাজে প্রতিষ্ঠিত করতে এতদিন সময় লেগেছে। মনোরঞ্জন সরকার মহাশয়ের কথা হচ্ছে এইখানে যে যিনি ভালো ব্যক্তি তাকে রূপ দেওয়া প্রয়োজন লাগে না, কিন্তু যে ব্যক্তিটিকে রূপ দিতে হয় তাহলে সেই ব্যক্তি হয় একটা কাল্পনিক হলেও হতে পারে। এইখানে দাঁড়িয়ে মনোরঞ্জন সরকার মহাশয়ের কথা হচ্ছে যে আমি বাস্তববাদী, যে আমি দেখি না আমি তা বলি না। সহজ কথা। হরিচাঁদ ঠাকুর মাত্র কয়েক বছর আগে এসেছেন, গুরুচাঁদ ঠাকুর মাত্র কয়েক বছর আগে এসেছেন। আচ্ছা, আমি না দেখি আমার 2 পুরুষ আগে মানুষ তাকে দেখেছে, তার সাথে ঘোরাফেরা করেছে। তাহলে আজকে আমরা যে স্বাধীনতাগুলো ভোগ করছি, বা আজকে ব্রাহ্মণ্যবাদের জাতাকলে পড়ে হিন্দু মুসলমান যেমন একটা সমস্যার ভিতরে ছিল, সেটাকে যেন সম্পূর্ণভাবে গুরুচাঁদ ঠাকুর দূরীভূত করে দিয়েছেন। দূরীভূত করে দিয়ে উনি কি করলেন? উনি প্রথমেই বললেন যে 6টা দাবি উনি করলেন। এই যে 6 দফা যে দাবি, প্রথম ওনার দাবিটা ছিল যে প্রাথমিক শিক্ষা দিতে হবে, অতএব কোনো অর্থকড়ি নেওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে গ্রামে গ্রামে স্কুল করে দিতে হবে। তাহলে যখন গ্রামে স্কুল করে দিতে হচ্ছে, উনি বলছেন না যে এই গ্রামে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পড়তে পারবে না, স্কুলে সকলের সমান অধিকার, শিক্ষার অধিকার দিলেন। এরপরে বলছেন যে হোস্টেলে থাকার ব্যবস্থা করতে হবে, বিদেশে পড়ার সুযোগ করে দিতে হবে, শিক্ষা অনুযায়ী চাকরি দিতে হবে। এই যে গুরুচাঁদ ঠাকুরের যে দাবিগুলো, এই দাবিগুলো কিন্তু আজকে আমরা পাচ্ছি। এই দাবিটা উনি কবে করেছিলেন? 1907 সালে করেছিলেন। কার কাছে করেছিলেন? বাংলার গভর্নর তৎকালীন সময় ল্যান্সলর্ড হেয়ারের কাছে করেছিলেন। ল্যান্সলর্ড হেয়ারের কাছে দাবি যখন করলেন, তখন এই দাবি ল্যান্সলর্ড হেয়ার পূরণ করতে পারলেন না। 1907 সাল যখন চলে গেল, 8 সাল চলে গেল, বাংলার গভর্নর পরিবর্তন হলো। তখন বাংলার গভর্নর আসলেন মোরলি সাহেব, দিল্লিতে থাকলেন মিন্টো সাহেব। তখন মোরলি সাহেব মিন্টো সাহেবকে নিয়ে এই গুরুচাঁদ ঠাকুরের 6 দফা দাবি এটা পূরণ করে দিলেন, যেটা 1907 সালে মোরলি মিন্টো সংস্কার বলা হয়। মনোরঞ্জন সরকার বলছেন তার এইটাই কথা যে আমার জাতির জন্য, আমার মানুষের জন্য যে ব্যক্তিটি করে গেছেন আজীবনকাল, আমি সেই ব্যক্তিটিকে প্রাধান্য দেব, নকলের ভিতরে আমি নাই। এই জন্য মনোরঞ্জন সরকার বস্তুবাদ এবং ভাববাদ উভয় কবি। আপনি বলে দেবেন যে আপনার ছেলে কিন্তু এইটা বলে দিছে। এরপরে আপনার 8 নম্বর প্রশ্নের জবাব হলো যে রসিকবাবু সম্পর্কে কি। রসিকবাবু হচ্ছেন ভাববাদী, যুক্তিবাদী, সাহিত্য দখল ছিল, এবং মনোহর সরকারের পরবর্তীকালে যে বাংলায় দখল ছিল নিশিকান্ত বাবু, উনি সেইটাকে ধরে নিয়েই কবিগান করেছেন রসিকবাবু। তাহলে জানি না আপনি যে কয়টা প্রশ্ন করেছেন কতটুকু আমি জবাব দিতে পারলাম। যদি ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটিগুলো মার্জনা করে আপনি লিখে নেবেন। ধন্যবাদ।